অরুদ্ধ আর্তনাদ পর্ব ৩ লিখেছেন উম্মে হাবিবা। অন্যদিকে মায়া তার রুমের বারান্দায় বসে আবারও তার ক্যানভাসে রং দিয়ে তার মনের আবেগ আঁকছে। আর তখনই সে কারুর কণ্ঠে গান শুনতে পেল। গোটা পৃথিবীতে খোঁজো, আমার মতো কে তোমাকে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকেরই বাঁ পাশেতে তোমার নামই জপে। গানটা শুনতে পেয়ে সে বুঝতে পারল কে গানটা গেয়েছে, কিন্তু তাতে সে কোনো ভাবান্তর দেখালো না। আপন মনে সে তার কাজ করতে লাগলো। আর সেই গান গাওয়া ব্যক্তিটি কথার বারান্দায় বসে দুলনায় পা ধুলিয়ে বলে উঠল, আমার প্রেমে সারা নাইবা দিস, অন্তত আমার উপস্থিতি উপেক্ষা করিস না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোর আমাকে করা উপেক্ষা আমি সহ্য করতে পারি না। মনটা বড্ড পুড়ে আমার। কথা বলা শেষ হতেই কথা লোকটার দিকে চোখ উঠিয়ে তাকায়। লোকটা হলো রৌশন আলীর ছোট ছেলে আরিয়ান খান, সম্পর্কে কথার চাচাতো ভাই। কথা আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে হাতের ইশারায় তাকে বোঝালো, আজকে আপনার মেডিকেলে ক্লাস নেই। এভাবে ক্লাস ফাঁকি দিলে তো শেষে গিয়ে হাতুড়ি ডাক্তার হবেন। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মুচকি হাসল আর বলল, জি না ম্যাম, আজকে আমার ক্লাস ছিল না। একটানা 1 সপ্তাহ ইন্টার্নি করার পর আজকে ছুটি পেয়েছি। আর তুই চিন্তা করিস না, আমি একজন উন্নত মানের ডাক্তারই হব। যদি হাতুড়ি ডাক্তার হই তাহলে দাদু তো আর তোকে আমার কাছে দিবে না, বুঝলি? কথা আরিয়ানের কথাগুলো শুনে মুখ ভেঙিয়ে হাতের ইশারায় বলল, ইস, মনে কি রং, দাদুর বয়েই গেছে আমাকে আপনার কাছে দিতে। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিন, এটা কখনই হওয়ার নয়। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে এবার বেশ মলিন কণ্ঠেই বলে উঠল, আচ্ছা কথা, তোর প্রতি আমার এই অগাধ ভালোবাসা তোর চোখে পড়ে না কেন? আমি এমন কি করব যার ফলে তুইও আমাকে ভালোবাসবি? কথা আরিয়ানের কথাগুলো শুনে কিছুক্ষণ মাথা নিচু করে চুপ থাকলো। তারপর আবারও হাতের ইশারায় আরিয়ানকে বোঝালো, যে যাকে ভালোবাসে তাকে তার কাছেই পাওয়া উচিত। আপনাকে ভালোবাসার মানুষ আছে আরিয়ান ভাইয়া। যে মানুষটা অধীর আগ্রহে আপনার মুখে ভালোবাসি শোনার জন্য বেকুল হয়ে আছে, আপনার উচিত তার কাছেই যাওয়া। আমার কাছে আপনি কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না। আর না আমি আপনাকে কোনো দিন ভালোবাসতে পারবো। আরিয়ান জানতো কথা এটাই বলবে। মুখে একটা মলিন হাসি ঝুলিয়ে আরিয়ান কথার উদ্দেশ্যে বলে উঠল, আমার একটাই মন কথা, যার পুরোটা জুড়ে শুধু আর শুধুমাত্র আমার কথারানীর বসবাস। সেখানে আমি অন্য কাউকে জায়গা দিব? উহু, আমি আবার এতটাও উদার মনের না কথা। আর আরেকটা কথা তোকে আজকে বলে রাখি, তুই আমার ভালোবাসা যতবার প্রত্যাখ্যান করবি, আমি ঠিক ততবারই আমার ভালোবাসা নিয়ে তোর সামনে হাজির হব। কিন্তু কখনো তৃতীয় ব্যক্তির জন্য আমার কাছে কোনো অনুরোধ বা আদেশ যাই বলিস না কেন নিয়ে আসবি না। তোর প্রত্যাখ্যান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমাদের মাঝে তৃতীয় ব্যক্তিকে আমি সহ্য করতে পারবো না, এটা মনে রাখিস। আরিয়ান কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। আর কথা আরিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, যে যাকে ভালোবাসে তাকে আপন করে পায় না কেন? এটাই কি পৃথিবীর নিয়ম? কি এমন হতো যদি সবাই সবার ভালোবাসার মানুষটাকে পেয়ে যেত? এগুলো ভেবে কথা একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও তার ক্যানভাসে মনোযোগ দিল। অন্যদিকে
ভাই, আয়াজ চৌধুরী কিন্তু এখন বসে থাকবে না। সে কিন্তু এবার আমাদের চারদিক থেকে আক্রমণ করার চেষ্টা করবে। আর ওর সবচেয়ে বড় টার্গেট হবে আপনার দুর্বলতা, আপনার প্রেয়সী। শহর থেকে বেশ দূরে কোলাহলমুক্ত পরিবেশে আবরার ড্রাইভ করে এসেছে, কারণ এই মুহূর্তে তার ঠান্ডা মাথা হওয়া খুবই জরুরি। না হলে এত বড় খেলাই ভুল হয়ে যাবে। আবরার তার সাথে মুর্শেদকেও নিয়ে এসেছে। তারা এতক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়েছিল। আর তখনই মুর্শেদ আবরারের উদ্দেশ্যে কথাগুলো বলে ওঠে। আবরার এতক্ষণ নদীর দিকে একধ্যানে তাকিয়েছিল। মুর্শেদের কথা শুনে সে নদীর দিকে শান্ত চোখে তাকিয়ে রইল আবারও। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলে উঠল, আচ্ছা মুর্শেদ, নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করা কি খুবই জঘন্যতম কাজ হয়ে যাবে? মুর্শেদ আবরারের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করল, বুঝতে পারলাম না ভাই, কি বলতে চাচ্ছেন? আবরার আগের মতোই বলে উঠল, এই যে তুমি বললে আয়াজ এবার আমাকে দুর্বল করতে আমার দুর্বলতা, আমার প্রেয়সীর দিকে হাত বাড়াবে। এখন আমি যদি আমার প্রেয়সীকে বাঁচাতে অন্য কাউকে কাজে লাগিয়ে এমন কিছু করি যা করার ফলে আমার প্রেয়সী বেঁচে যাবে, কিন্তু ওই মানুষটার ক্ষতি হতে পারে, এই কাজটা কি সঠিক হবে? মুর্শেদ হয়তো এবার আবরারের কথার মানে বুঝতে পেরেছে, তাই সে বলে উঠল, আপনি অন্য মানুষ বলতে কাকে বোঝাতে চাচ্ছেন ভাই? আবরার এবার মুর্শেদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তা অবশ্য ক্রমশ প্রকাশ্য মুর্শেদ, সঠিক সময়ে সব জানতে পারবে। এরপর আবারও নদীর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, আমার জীবনে দুটো জিনিস খুবই দামি মুর্শেদ। এক হলো এই রাজনীতি, আরেক হলো আমার প্রেয়সী। এই দুজনের জন্য আমি সব করতে পারি, সব। এতে কার ভালো হলো আর কার খারাপ হলো সেটা আমার দেখার বিষয় না। মুর্শেদ এবার আবরারের দিকে তাকিয়ে বলল, আপনি যাই করবেন তাতেই আমি আপনার সাথে আছি ভাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার জন্য আমি সব করে যাব। আবরার মুর্শেদের কথা শুনে কিছু না বলে শুধু মুচকি হাসল। দুপুর 1টা, কথামাত্র গোসল সেরে বাহিরে এসেছে। পরনে তার আগের মতোই লাল পাড়ের সাদা শাড়ি। সাদা রঙটা তার প্রিয় মানুষের খুবই পছন্দের একটা রঙ, তাই তো সেই ছোট থেকেই এই রঙকে নিজের করে নিয়েছে সে। শাড়িটা সে সবসময় বাঙালিভাবে পরে, এই যে এখনও তেমনইভাবে পরে আছে। কানে ছোট একটা ঝুমকো, 2 হাতে 2টি চিকন বালা। কথা জানে না বালা দুটি কার। তার দাদু তার 15তম জন্মদিনে তাকে এই বালা দুটো দিয়ে বলেছে এটা কারুর আমানত, তাই কথা যেন এটা খুবই যত্ন করে তার কাছে রাখে। কথা তার দাদুকে জিজ্ঞেস করেছিল এটা কার আমানত, কিন্তু তার দাদু তাকে কোনো উত্তর দেয়নি। সকালে রৌশন আলীর তিক্ত কথাগুলো শুনে সে ঠিকমতো কিছু খেতে পারেনি। কিভাবে খেত, যেখানে এতগুলো মানুষের চোখের বিষ হিসেবে সে সেখানে ছিল? তাই তো তখন অল্প কিছু খেয়ে চলে এসেছিল, কিন্তু এখন তার ভীষণ ক্ষুধা লেগেছে। তাই ভাবছে সকলের আগেই সে খাবার খেয়ে নিবে, না হলে খাবার সময় সবাই আবার তাকে চোখে গিলে খাবে। আবার কি বলতে কি বলে ফেলে তার ঠিক নেই, পরে দেখা যাবে তার আর খাওয়াই হবে না। যেই ভাবা সেই কাজ। কথা দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরে চলে এলো। সে জানে এই সময়ে রান্নাঘরে কেউ থাকবে না, কারণ এই সময়ে বাড়ির গিন্নিরা গোসল করে নামাজ পড়ে, তাই এখন কারুর আসার সম্ভাবনা নেই বললেই চলে। কথা এই সুযোগে তার জন্য খাবারের থালা সাজালো আর রান্নাঘরে একটা মোড়া পেতে বসে খেতে শুরু করলো। কিন্তু তার ভাগ্য বরাবরই সব দিক থেকে খারাপ। তাই তো সে যেই না 2 লোকমা ভাত মুখে দিয়েছে
অমনি বাড়ির মেঝুগিন্নি রান্নাঘরে প্রবেশ করেছে। আর কথাকে খেতে দেখে সে বেশ তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, বাহ বাহ, এখন দেখি তুই চুরি করে খাওয়া শিখে গিয়েছিস। ও, আমি বা কাকে কি বলছি? তোর মাও তো এমনই ছিল, যেমন মা তার তেমনই মেয়ে। খা খা, ভালো করে খা। কথাগুলো বলে বাড়ির মেজুগিন্নি রান্নাঘর থেকে চলে গেল, কিন্তু তার তিক্ত কথাগুলো দিয়ে কথার মনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেল। কথা একটা লুকমা মুখের সামনে নিয়েছিল মুখে দেওয়ার জন্য। ঠিক তখনই বাড়ির মেজুগিন্নি কথাকে এগুলো বলে যায়। আচ্ছা, এত তিক্তবাণী শোনার পরও কি খাবার পেটে যাবে? উহু, একটুও যাবে না। কথারও যায়নি, তাই তো খাবারটা একপাশে রেখে বেসিনে হাত ধুয়ে ধীর পায়ে চলে গেল তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দরজার সাথে গা ঘেঁষে বসে পড়ল। দুই হাঁটু ভাঁজ করে মাথা হাঁটুর উপর রাখল, আর এমনি তার চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। কি একটা জীবন, তাই না? যেখানে সে চিৎকার করে কান্না করতে পারে না। সৃষ্টিকর্তা তাকে যে ওই ক্ষমতাটুকুও দেয়নি, তাই তো নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে সে। কথা মাঝে মাঝে ভাবে, কার জন্য সে এই দুনিয়াতে বেঁচে আছে। আশেপাশে তাকালে তার কাউকেই চোখে পড়ে না। ও হে, আছে তো, তার দাদু আর তার ভাইয়েরা, কিন্তু তারাই বা কতদিন কথার হয়ে কাজ করবে। কথা মাঝে মাঝে মনে চায় এই বিশাল পৃথিবী ছেড়ে কোথাও হারিয়ে যেতে। জন্মের পর নিজের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। এরপর এ বাসায় আসার পর দাদু আর ভাইয়েরা ছাড়া কেউ তাকে সহ্য করতে পারে না, এমনকি নিজের বাবাও না, যে যেভাবে পারে কথা শুনিয়ে যায়। তাদের প্রত্যেকটা কথা তার মনে তীরের মতো বিঁধে, কিন্তু সে তার মনের এই আহাজারি কাকে শোনাবে? কে আছে? না, কেউই নেই। কথা এসব ভেবে যাচ্ছিল, আর তখনই তার রুমের দরজায় কেউ বাড়ি দিল। কথা বুঝতে পারে না এখন কে আসবে, তাই সে চোখ ভালো করে মুছে নিজেকে ঠিক করে দরজা খুলে দিল। দরজা খুলে কথা যা দেখতে পায় তাতে সে মোটেও অবাক হয় না, কারণ এটা প্রায়ই ঘটে তার সাথে। কথার সামনে দাঁড়িয়ে আছে